আজ থেকে আমরা খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের সূচক অধ্যায় অর্থাৎ এক্সপোনেন্ট অধ্যায় শুরু করতে যাচ্ছি। সূচক এই অধ্যায়টি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো, কারণ সূত্রগুলো যদি জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক অনায়াসে আসলে সলিউশন করা যাবে। এই জন্য সূত্রগুলো আগেই আয়ত্ত করে নিতে হবে। প্রথমে সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে এবং বোঝার পরে সেগুলো আয়ত্ত করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সেটা আপনার মুখস্থ থাকে সূত্রগুলো, তাহলে সবচেয়ে বেটার হবে। তো চলুন আমরা আগে সূত্রগুলো আলোচনা করে ফেলি, তারপরে আমরা মূল অঙ্কে চলে যাব। আমরা 1 নম্বর সূত্র থেকে আসলে দেখতে চেষ্টা করব। 1 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার n। আচ্ছা, a টু দি পাওয়ার n এই জিনিসটা কি আমি একটু বুঝাই যদি বলি। এখানে a টু দি পাওয়ার n এর মধ্যে এই এটাকে বলা হয় হচ্ছে বেজ। এখানে এটাকে বলা হয় বেজ, যার উপরে আসলে বেজ বা ভিত্তি, মানে এর উপরে ভিত্তি করে সূচকীয় রাশিটা হিসাব করা হয় বা সূচক হিসাব করা হয়। আর এরপরে যে উপরে যে সংখ্যাটা থাকে বা যে টার্মসটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার বা সূচক, অথবা এটাকে ঘাতও বলে অথবা শক্তিও বলে। তো আমরা সাধারণত ঘাত অথবা পাওয়ার লিখে পাওয়ার বলবো, ঘাত অথবা পাওয়ার বলবো এই উপরের যে সূচকটাকে। তো a টু দি পাওয়ার n এটার দ্বারা আমরা কি বুঝি? আমরা এর আগের অঙ্কগুলো যখন করে আসছি তখন আমরা এটা খুব ভালো করেই দেখে আসি যে ধরা যাক a স্কোয়ার এর মানে হচ্ছে a ইন্টু a, অর্থাৎ এর পাওয়ার যত a ততবার গুণ। তার মানে এর পাওয়ার যদি হয় 4, অর্থাৎ হচ্ছে a 4 বার গুণ, a ইন্টু a ইন্টু a ইন্টু a, এরকম 4 বার গুণ। এই অনুরূপভাবে a টু দি পাওয়ার n এর মানে হচ্ছে এটা n সংখ্যক বার গুণ, অর্থাৎ এখানে n এর মান নির্দিষ্ট করে বলা নাই। n এর মান যে কোনো কিছু বসলে যত বসবে ততবার গুণ, এটা বোঝানো হয়। n মানে হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার এখানে বসতে পারে, 2 4 5 6, 1 2 3 4 5 6 এরকম করে যে কোনো নাম্বার বসতে পারে, এবং যে নাম্বারটা বসবে এই সংখ্যাটা ততবার গুণ হবে, এটা বোঝানো হয় a টু দি পাওয়ার n দিয়ে। সুতরাং a টু দি পাওয়ার n মানে হচ্ছে কি a n সংখ্যক বার গুণ। এখন এখানে যেহেতু n কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, সেজন্য আমরা জানি না যে এটা কত সংখ্যক, সেজন্য আমরা ডট ডট দিয়ে রাখলাম। যদি n এর মান হয় 3 তাহলে a 3 বার গুণ, বা এখানে যে সংখ্যাটা থাকবে a এর পরিবর্তে সেটা 3 বার গুণ। যেমন আমরা যদি বলি যে 4 এর পাওয়ার 3, তার মানে হচ্ছে কি 4 3 বার গুণ। আশা করি এই প্রথম সূত্রটা এটা আপনাদের কাছে ক্লিয়ার এবং এটা আপনারা অলরেডি জানেন। আমরা পরের সূত্রটা নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করে দেখবেন পরের সূত্রগুলো খুব জরুরি। আমরা 2 নম্বর সূত্রটা একটু দেখে ফেলি। 2 নম্বর সূত্রে এখানে বলা হচ্ছে যে a টু দি পাওয়ার m এর পাওয়ার হোল পাওয়ার যদি n হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m ইন্টু n। এটা কেন লিখতে পারবো একটু খেয়াল করে দেখেন। ধরা যাক আমরা এরকম লিখলাম যে 2 এর পাওয়ার 3 এর হোল পাওয়ার হচ্ছে 4। এর মানে কি? আমরা জানি যে পাওয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা ততবার গুণ। তার মানে 2 টু দি পাওয়ার 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে কি যে 2 টু দি পাওয়ার 3 এটা 4 বার গুণ। 2 টু দি পাওয়ার 3 এটা কতবার গুণ? এটা 4 বার গুণ, কারণ এর টোটাল পাওয়ার আছে হচ্ছে 4, এজন্য এটাকে 4 বার আমরা গুণ করে দিলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এখানে 2 টু দি পাওয়ার 3 আছে, এখানে 2 টু দি পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 3, এখানেও 2 এর পাওয়ার 3 আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো সংখ্যক 2 এর পাওয়ার 3 আছে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে এখানে 2 এর উপরে পাওয়ার আছে 1, মানে 3, এর পাশে আছে 3 6, এর পাশে আছে 3 9, এর পাশে আছে 3 12টা, অর্থাৎ 4টা 3 আছে। 2 এর পাওয়ার আছে কয়টা? 4টা 3 আছে। 2 এর পাওয়ার মোট 4 গুণ 3টা আছে।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 2 এর পাওয়ারকে 3 গুণ 4 বা এই যে 2 এর পাওয়ার এর হোল পাওয়ার, এই পাওয়ার দুইটাকে পাওয়ারের পাওয়ারে গুণ হচ্ছে। একটু আবার খেয়াল করে দেখেন যে আমরা যদি এখানে পাওয়ার এর উপরে হোল পাওয়ার থাকে তখনই আমাদের কি হচ্ছে, যে পাওয়ারের যদি পাওয়ার থাকে তখন আমাদের গুণ হচ্ছে। সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন যে a টু দি পাওয়ার m এর পাওয়ার n হলে আমরা সরাসরি a টু দি পাওয়ার mn লিখতে পারবো। অর্থাৎ আমরা এরকম লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 4 12 এরকম লেখা যাবে। অথবা আমরা এগুলোকে সবগুলোকে যোগ করে নিতে পারি, তাহলে কিন্তু এই 12ই আসবে। সুতরাং আমরা এই সমান সমান এটাকে এভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার m এর পাওয়ার যদি n থাকে তাহলে আমরা সেটাকে গুণ করে দিতে পারবো, a টু দি পাওয়ার m ইন্টু n লিখতে পারবো। পরের সূত্রে চলে যাচ্ছি। আমরা 3 নম্বর সূত্রটা একটু দেখে ফেলি। 3 নম্বর সূত্রে বলা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি। এখানে একটু লক্ষণীয় বিষয়টা হচ্ছে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n, এখানে বেস একই হতে হচ্ছে। অর্থাৎ যদি বেস একই থাকে এবং পাওয়ার যদি ভিন্ন ভিন্ন থাকে দুইটা বেজের, এবং গুণ আকার যদি থাকে সংখ্যা সূচকীয় রাশি দুইটা, তাহলে আমরা বেসটাকে এক রেখে আমরা পাওয়ার দুটোকে যোগ করে দিতে পারি, অর্থাৎ m প্লাস n লিখতে পারি। কিন্তু কেন লিখতে পারি যদি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাই, তাহলে এরকম ধরুন যে 2 টু দি পাওয়ার ধরা যাক একটা হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার একটা হচ্ছে 4। এখানে কেন আমি দুইটা একই বেজ নিলাম বলেন তো? এখানে 2, এখানেও কেন 2 নিলাম? কারণ হচ্ছে এখানে আমাদের সূত্রটাই এরকম যে বেজ a আছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই একই বেজ আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে বেজ একই থাকলে সেই দুটার পাওয়ারকে আমরা যোগ করে দিতে পারি। তো আসলে কেন করতে পারি একটু খেয়াল করে দেখেন যে এই 2 টু দি পাওয়ার 3 এটা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এটা লিখতে পারি, গুণ 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তার মানে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর মান। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই সবগুলো যেহেতু 2 আকারে আছে এবং সবগুলোর উপরে যেহেতু আসলে পাওয়ার আছে 1 করে, তাই না? তাহলে এখানে মোট 2 গুণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 কে আমরা আসলে এইভাবে লিখতে পারি। এই 2 টু দি পাওয়ার 7টা কিভাবে আসলো? এখানে আসছে 3টা, এখানে আছে 4টা, এই দুইটা যোগ হয়ে এই 2 টু দি পাওয়ার 7টা আসলো। অর্থাৎ এই প্রথম রাশি প্রথম পাওয়ার এবং পরের পাওয়ার দুইটা যোগ হয়ে আমাদের 2 টু দি পাওয়ার 7টা এখানে আসছে। সুতরাং আমরা দেখলাম যে একই যদি বেজ হয় তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, বেজ আমরা একটা রেখে পাওয়ার দুটাকে যোগ করে দিতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এর পরের সূত্রটা দেখে ফেলি। 4 নম্বর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটায় বলা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে আমরা a টু দি পাওয়ার m মাইনাস n লিখতে পারবো। এই জিনিসটা আমরা একটু বুঝে ফেলি কিভাবে আসলে হইল। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। কেন লিখতে পারি একটু এই উপরের উদাহরণটা দিয়েই আমি বুঝিয়ে দিই যে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 এর মানে হলো 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, অথবা এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2। সুতরাং এইখানে 3টা 2 কাটা যাবে, এখানে 3টা 2 কাটা যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে শুধুমাত্র 2। তো একটু খেয়াল করে দেখেন যে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1। এই সূত্রটা কেন লিখতে পারি এই জিনিসটা আমরা একটু পরেই আসলে ব্যাখ্যা করব। তো এখানে আমরা জানি যে 2 এর পাওয়ার যদি 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার যদি 1 হয় সেটাকে আমরা 2 ইনভার্স 1 আসলে লিখতে পারি। সো একটু খেয়াল করে দেখেন যে এখানে আমরা 3 থেকে যদি 4 মাইনাস করে দিই তাহলে কিন্তু -1ই আসতেছে, অর্থাৎ আমরা
এরকম যদি করে ফেলি যে 2⁻³ - 4 যদি করি, যে এখানে 2⁻³ মাইনাস হচ্ছে 2⁻4, সরি 2⁻³ - 4 যদি আমরা করি তাহলে আমাদের এই যে 2⁻−1টা আসে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আমাদের এখানে বড় সংখ্যাটা আগে থাকতো, যেমন এরকম যদি হইতো যে 3 এর পাওয়ার 3 ডিভাইডেড বাই হচ্ছে 3 এর পাওয়ার 2, তাহলে কিভাবে হইতো? 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 3 গুণ আর ডিভাইডেড বাই 2টা 3 এর স্কোয়ার মানে হচ্ছে 2টা 3 গুণ। তো এই দুইটা কাটা যেত, তাহলে থাকতে কত? 3⁻, শুধুমাত্র 1 থাকতো, তাই না? শুধু 3 আর 3⁻1 একই কথা, কিন্তু 3⁻1 মানে হচ্ছে 3 একবার গুণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার 1 থাকে। এই 1টা কিভাবে আসলো বলেন তো? আসছে হচ্ছে এই যে 3, আমাদের বেসটা আমরা একটা নিলাম এবং যেহেতু ডিভাইড আছে সুতরাং প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার 3 থেকে 2 মাইনাস হয়ে যায়, সেজন্য 3⁻1 থাকে। তো আসলে আমি বিস্তারিত আসলে এই জন্য করাই দিচ্ছি যেন আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, বুঝতে যেন আপনাদের কোথাও সমস্যা না থাকে, সেই জন্য আমি অনেক বিস্তারিতভাবেই বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। সো আমাদের মোদ্দা কথা হলো যে যদি দুইটা বেস এক থাকে এবং বেইজে সূচকীয় রাশি দুটো গুণাকারে থাকে, তাহলে আমরা বেইজ একটা রেখে পাওয়ারটাকে যোগ করে দিব, আর যদি ডিভাইড আকারে থাকে তাহলে বেইজ একটা রেখে পাওয়ার দুটাকে মাইনাস করে দিব, প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে দিব। সো প্রথম 4টা সূত্র আশা করি আপনাদের কোনো সমস্যা নেই, সূত্র 4টা আয়ত্ত করে ফেলবেন। আমরা 5 নম্বর সূত্রটা দেখে ফেলবো। 5 নম্বর সূত্রটায় বলা হচ্ছে a⁴ = 1, অর্থাৎ এ এর মান যাই হোক না কেন, এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার ভ্যালু হবে 1। যাই হোক না কেন, এখানে একটা শর্ত আছে যে a = 0 হতে পারবে না, মানে এর ভ্যালু 0 বাদে যে কোনো ভ্যালু হতে পারবে, এর মান যে কোনো কিছুই হতে পারবে 0 বাদে, এবং তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ভ্যালু হবে 1। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কি, কেন? দেখুন, আসলে এখানে এর পাওয়ার বলতে বোঝানো হচ্ছে, ধরা যাক আপনি 5 এর পাওয়ার 0 বললেন, আমরা অবশ্যই লিখব হচ্ছে 1। ধরা যাক 500 এর পাওয়ার বললাম, 500 এর পাওয়ার 0 বললাম, সেটার ভ্যালু 1। আচ্ছা, তো যদি আমরা ধরি যে a + b + c ডিভাইডেড বাই x + y ড্যাশ 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 ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, পাওয়ার 0, তাহলে কি লিখব? পাওয়ার 0 মানেই আমরা সেটা সমান লিখব হচ্ছে 1, এবং শর্ত হচ্ছে যে এই সব কিছুর ভ্যালু 0 হতে পারবে না। এই যে ভিতরে যেটা আমরা লিখছি সেটার ভ্যালুটা 0 হতে পারবে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন যে এর ভ্যালু যখন 0 নয় তখন a⁴ হচ্ছে 1। সূচকের আমরা প্রথম 5টা সূত্র দেখে ফেলেছি, সূত্রগুলো অবশ্যই নিজেরা আয়ত্ত করে ফেলবেন। আমরা 6 নম্বর সূত্র থেকে 9 নম্বর সূত্র পর্যন্ত একটু দেখে ফেলবো। এই সূত্রগুলো একই ক্যাটাগরি, সেজন্য আমি একসাথে রেখেছি। 6 নম্বর সূত্রে বলা হচ্ছে √a সমান হচ্ছে a⁴²। জিনিসটা কেন হয় একটু খেয়াল করে দেখেন। a⁴², যদি ধরা যাক a⁴², এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে কত হবে? আমরা একটা সূত্র দেখে এসেছিলাম, সেটা হলো যে পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে সেটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো এটা এক্ষেত্রে কি হবে? a⁴² ইন্টু হবে এই স্কোয়ার মানে হচ্ছে 2, অর্থাৎ 2 কাটা যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র a⁴1 অথবা a থাকতেছে। তাহলে আমরা দেখতেছি হাফের যদি স্কোয়ার করি, মানে পাওয়ার হাফের যদি স্কোয়ার করি তাহলে ভ্যালু আসে হচ্ছে a। আবার আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস দেখে আসছি, অনেক আগে থেকেই আমরা জেনে আসছি যে রুটের যদি আমরা স্কোয়ার করি তাহলেও আমাদের a আসে। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে √a এবং a⁴½ এই দুটো কিন্তু ইকুয়াল, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে √a ইকুয়াল হচ্ছে a⁴1/2। অনুরূপভাবে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যদি কিউবিক রুট অফ a বলি, এর যদি কিউবিক রুট আমরা নির্ণয় করি এবং এটার যদি কিউব করে দেই, কিউব করলে এখানে কিউব এবং কিউবিক রুট কাটা যায়, থাকে শুধুমাত্র a,
অনুরূপভাবে যদি আমরা এর 1/3 এর পাওয়ারকে কিউব করি তাহলেও আমাদের এই 3 এবং 1/3 কাটা যাবে, তাই না? এই দুটো যেহেতু গুণ হয়ে যাবে, সুতরাং 3 এবং 1/3 কাটা যাবে, থাকবে শুধুমাত্র a। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিউবিক রুট a এর কিউবিক রুট ইকুয়াল হচ্ছে a এর পাওয়ার 1/3। অর্থাৎ আমরা এই জিনিসটা খেয়াল করতে দেখব, যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে যততম রুট, এখানে আমাদের এর পাওয়ার 1 তত হচ্ছে, 1 ডিভাইডেড বাই তত হচ্ছে এটার পাওয়ার। তাহলে আমরা খেয়াল করে দেখতেছি যে আমাদের এর যততম রুট, অর্থাৎ এখানে যদি কিউতম রুট হয় তাহলে এর পাওয়ার আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই তত। এখানে যেহেতু কিউতম রুট, সুতরাং আমাদের এখানে পাওয়ারও হবে 1 বাই কিউ। সুতরাং আমরা 8 নম্বর সূত্রটাও এটার মধ্য দিয়ে বুঝে গেলাম এবং 7 নম্বর সূত্রটাও এখান থেকেই আমরা পেয়ে গেলাম। দেখুন, এটা হচ্ছে 7 নম্বর সূত্র এবং এটা হচ্ছে 8 নম্বর সূত্র। আবার 9 নম্বর সূত্রটাও আমরা এখান থেকেই পেয়ে যাব, যেহেতু এখানে a এর কিউবিক রুট এবং এর হচ্ছে a স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো বলেন তো? আমরা জানি যে কিউবিক মানে পাওয়ারের পাওয়ার যদি থাকে, মানে স্কয়ারের আবার কিউবিক রুট যেহেতু করা আছে, সুতরাং এটা আসলে কি হচ্ছে, a এর স্কয়ার মানে হচ্ছে a এর পাওয়ার 2 ইন্টু হচ্ছে এখানে কিউবিক রুট মানে হচ্ছে 1/3, তাই না? 1/3। সুতরাং এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার 2/3। সুতরাং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে এর যততম রুট ইকুয়াল আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই তত। যদি এই জিনিসটা আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি এর পরবর্তীতে এই ধরনের অঙ্কে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমরা পরবর্তী যে সূত্রটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই সূত্রগুলো আপনারা নিজেরা একটু করে ফেলবেন এবং আত্মস্থ করে ফেলবেন। আমরা 10 নম্বর অঙ্কটা সূত্রটা একটু দেখে ফেলি। 10 নম্বর যে সূত্রটা আছে সেখানে বলা হচ্ছে a টু দি পাওয়ার -n ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই জিনিসটা কেন হয় আমরা একটু বুঝে ফেলি। a টু দি পাওয়ার -n ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা কেন হয় দেখুন, ধরা যাক যে 2 টু দি পাওয়ার -3, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে -3 আছে, তো আমরা প্রমাণের সুবিধার্থে এটাকে এভাবে সাজাইতে পারি যে 2 টু দি পাওয়ার 0 মাইনাস হচ্ছে 3, তাতে কিন্তু পাওয়ারে কোনো চেঞ্জ হচ্ছে না, 0 - 3 মানে -3 হচ্ছে। কিন্তু আমরা একটা সূত্র দেখে এসেছিলাম, সেই সূত্রটা এরকম বলা হচ্ছিল যে যদি মাইনাস পাওয়ার থাকে, যে সামথিং মাইনাস সামথিং এরকম যদি পাওয়ার থাকে, তাহলে আমরা সেটাকে ডিভাইড আকারে লিখতে পারি, তাই না? তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, এইভাবে লিখতে পারি। আমরা এরকম একটা সূত্র কিন্তু দেখে এসেছিলাম যে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার যদি m হয়, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস m, এভাবে কিন্তু লিখতে পারি। অর্থাৎ এই a টু দি পাওয়ার n মাইনাস m যদি থাকে তাহলে আবার এইভাবে ডিভাইড আকারেও লেখা যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার m যদি থাকে তাহলে লিখতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। অনুরূপভাবে এখানে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 3 লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, অথবা এটাকে এইভাবেও লিখতে পারি যে 1 বাই a টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার -n। আমরা 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখে ফেলি। 11 নম্বর সূত্রটা বলা হচ্ছে a ইন্টু বি টু দি পাওয়ার যদি m হয়, তাহলে সেটাকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি b টু দি পাওয়ার m লিখতে পারবো। কীরকমভাবে আসলে এটা লেখা যায় একটু খেয়াল করে দেখেন।
এখানে 2 টু দি পাওয়ার আমরা যদি এরকম লিখি যে 2 ইন্টু 3, হ্যাঁ, এর মান যদি 2 লিখি, বি এর মান যদি 3 লিখি, এর পাওয়ার যদি আমরা লিখি হচ্ছে 3, তাহলে এর মানে হচ্ছে যে 2 ইন্টু 3 এটা 3 বার গুণ, তাই না? তাহলে এরকম হবে 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু 3, কারণ হচ্ছে এর পাওয়ার 3 মানে হচ্ছে এই ভিতরে যা থাকবে সেটা 3 বার গুণ। এখন এটাকে যদি আমরা একটু দুইগুলোকে এক জায়গায় নিয়ে লিখি তাহলে এরকম লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর এই 3গুলোকে এক জায়গায় নিয়ে লিখতে পারি 3 ইন্টু হচ্ছে 3 ইন্টু 3। সো এখানে দেখতে পাচ্ছি 2 এর 3টা 2 গুণ আকারে আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার এখানে 3 লিখতে পারি, আবার গুণ আকারে লিখতে পারি হচ্ছে 3 এর পাওয়ার লিখতে পারি হচ্ছে 3, কারণ 3টা 3 গুণ আকারে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 3 আসলে আমরা কোথা থেকে লিখতে পারলাম, যে এখানে আমাদের যেহেতু ভ্যালু পাওয়ার আছে 3, এটার পাওয়ারটাকে আমরা আলাদাভাবে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারছি, আবার এপাশে গুণ আকারে 3 এর পাওয়ারও আলাদাভাবে 3 লিখতে পারতেছি। অর্থাৎ এ এবং বি যদি গুণ আকারে থাকে এবং তাদের পাওয়ার যদি m হয়, তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে b টু দি পাওয়ার m। অনুরূপভাবে আমাদের যদি এটা ডিভাইড আকারে থাকে তাহলে আমরা ডিভাইড আকারেও এটাকে ডিভাইড করে দিতে পারবো, অর্থাৎ a বাই m যদি a বাই b এর পাওয়ার যদি m থাকে তাহলে আমরা a টু দি পাওয়ার m লিখতে পারবো ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m লিখতে পারবো। যেহেতু গুণ এবং ভাগের প্রক্রিয়া একই, সুতরাং আমি এটা আলাদাভাবে আর দেখাইলাম না ভেঙে ভেঙে, আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এরপরের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু খেয়াল করে দেখব। 13 নম্বরে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটায় বলা হচ্ছে m ডিভাইডেড বাই n এর পাওয়ার হচ্ছে মাইনাস p যদি হয়, তাহলে এটাকে n ডিভাইডেড বাই m পাওয়ার p লিখতে পারি। কেন লিখতে পারি একটু খেয়াল করে দেখেন। যদি ধরা যাক 2/3 এর পাওয়ার ধরা যাক -3 আমরা লিখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যে 12তম যে সূত্রটা আছে সেই সূত্র অনুসারে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -3, এই জিনিসটা লিখতে পারি আমরা 12 নম্বর সূত্র অনুসারে। আবার এই সূত্র এই যে 2 টু দি পাওয়ার -3 এটা সমান সমান আমরা লিখতে পারি এই 10 নম্বর সূত্র অনুসারে লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, আর এই যে 3 টু দি পাওয়ার -3 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। আশা করি কারো কোথাও সমস্যা নেই। 2 টু দি পাওয়ার -3 কে আমরা উপরে লিখলাম 1/2 টু দি পাওয়ার 3, আর এই 3 টু দি পাওয়ার -3 কে আমরা নিচে লিখলাম 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। সো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, এই যে 1/3 টু দি পাওয়ার 3 এটাকে গুণ করে উল্টে দিতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 3 এর ডিভাইডেড বাই 1, অর্থাৎ আমরা মূল কথা এভাবে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, তাই না? এখন এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m যদি থাকে তাহলে আমরা হোল লিখতে পারি হচ্ছে a বাই b টু দি পাওয়ার m, 12 নম্বর যে সূত্রটা সেই সূত্র অনুসারে। তো এখানে দেখুন যে আমাদের পাওয়ার একই আছে, তার মানে আমরা এই পাওয়ারটাকে একবারে লিখতে পারি 2/3 এর পাওয়ার হচ্ছে 3। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 3 এই যে আমরা আসলে কোথা থেকে আসছিলাম, এখান থেকে আসছি যে 2/3 এর পাওয়ার যদি -3 হয় তাহলে সেটাকে আমরা ভগ্নাংশটাকে উল্টে দিচ্ছি, অর্থাৎ লব চলে যাচ্ছে হরে এবং হর চলে যাচ্ছে লবে এবং পাওয়ার হয়ে যাচ্ছে প্লাস। মানে আমাদের কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তার ভগ্নাংশটাকে উল্টে আমরা পাওয়ারটাকে পজিটিভ করে দিতে পারবো। আশা করি কোথাও সমস্যা নেই। এই জিনিসটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটু দেখে নিতে হবে। আমরা পরের সূত্রে চলে যাচ্ছি। 14 নম্বর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটায় বলা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল যদি a টু দি পাওয়ার y হয় তাহলে আমরা x সমান সমান y লিখতে পারবো, x সমান সমান y হবে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে a এর মান 0 এর থেকে বড় হতে হবে
এবং এর মান 1 হতে পারবে না। কেন হতে পারবে না একটু খেয়াল করে দেখেন। ধরা যাক যদি এর মান যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি 1 এর পাওয়ার ধরা যাক 10 লিখতে পারি, তাহলে 1 এর পাওয়ার 10 লিখলেও 1 হবে। আবার 1 এর পাওয়ার ধরা যাক 100 লিখতে পারি, তাহলে 100 এর 1 এর পাওয়ার 100 লিখলেও 1 যদি 100 বার গুণ করি তাতেও অ্যান্সার আসবে 1। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের 1 এর পাওয়ার যাই হোক রেজাল্ট কিন্তু 1 আসতেছে, তাই না? তো আমরা কি এরকম বলতে পারি যে 1 পাওয়ার 10 এটার ভ্যালু তো 1 ইকুয়াল হচ্ছে 1 এর পাওয়ার 100 এটার ভ্যালু 1। তো এটা সমান সমান এটা আমরা যদি বলি তাহলে আমরা সেখান থেকে কি এরকম লিখতে পারি যে 10 ইকুয়াল 100? না, সেরকম লিখতে পারি না, কারণ 10 ইকুয়াল 100 হতে পারে না। সেজন্য এখানে এই ভ্যালুটা যদি সত্য হতে হয়, অর্থাৎ এক্স ইকুয়াল যদি ওয়াই আমাদের লিখতে হয়, এখানে আমাদের একটা শর্ত মানতে হবে। সেই শর্তটা হচ্ছে এর ভ্যালু 1 হওয়া যাবে না। এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই সূত্রটা মেনে চলবে না, এই সূত্রটা তখন আর ভ্যালিড থাকবে না। তো আমাদের আর একটি সূত্র রয়েছে, 15 নম্বর সূত্রটা আমরা একটু দেখে ফেলি। 15 নম্বর সূত্রে বলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান যদি বি টু দি পাওয়ার এক্স হয়, তাহলে আমরা এ সমান সমান বি লিখতে পারবো। অর্থাৎ আমাদের যদি এ টু দি পাওয়ার এক্স এবং বি টু দি পাওয়ার এক্স এই দুটার পাওয়ার সমান হয়, তাহলে আমরা এ সমান সমান বি লিখতে পারবো। কিন্তু এক্ষেত্রেও কথা আছে যে এক্সের ভ্যালু নট ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ এক্সের ভ্যালু 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না? কারণ 2 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, আবার ধরা যাক 2000 এর টু দি পাওয়ার 0 ভ্যালু 1। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 2000 এর পাওয়ার 0, এবং সেখান থেকে আমরা লিখতে পারবো যে 2 ইকুয়াল 2000? না, সেরকম আমরা লিখতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে যে এই যে সূত্রটা যদি আমাদের মানতে হয়, তাহলে একটা প্রথম যে কন্ডিশনটা মানতে হবে সেটা হলো যে এক্সের ভ্যালু 0 হওয়া যাবে না। এক্সের ভ্যালু 0 হলে আমরা এ সমান সমান বি লিখতে পারবো না। আশা করি এই সূত্রগুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার। তো এই ছিল সূত্রগুলো যদি আপনারা মোটামুটি আয়ত্ত করে ফেলেন, তাহলে আসলে আমাদের সূচকের অধ্যায় করতে খুব দ্রুত আপনারা সমাধান করতে পারবেন, খুব সুবিধা হবে। আরও কিছু আমাদের ব্যাপার আছে যে জিনিসগুলো আমরা যদি জানি, তাহলে আমাদের সূচকের অঙ্কগুলো করতে, দ্রুত হিসাব করতে আমাদের সুবিধা হবে। সেটা হলো এই যে 2 এর পাওয়ার 8 পর্যন্ত এখানে দেওয়া আছে, 8 পর্যন্ত আমরা মুখস্থ করে ফেলবো। 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4, 2 এর পাওয়ার 3 ইকুয়াল 8, 4 8 16 32 64 128 256 এই মানগুলো আমরা মুখস্থ করে ফেলবো। 3 এর পাওয়ার আমরা 5 পর্যন্ত, 4 এর পাওয়ার 5 পর্যন্ত, 5 এর পাওয়ারও 5 পর্যন্ত আমি বলবো, 5 এর পাওয়ার 5 পর্যন্ত, 6 এর পাওয়ার 5 পর্যন্ত। এরকম আমরা যদি মুখস্থ করে রাখি তাহলে খুব দ্রুত আমরা সংখ্যাগুলো বসাতে পারবো, মানগুলো বসাতে পারবো। এবং শুধুমাত্র এই যে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4 এটা যেন মুখস্থ না করে আমরা 4 ইকুয়াল যে 2 টু দি পাওয়ার 2 লেখা যায় এই জিনিসটা আমরা যেন মুখস্থ করে নিই, তাহলে আমাদের জন্য খুব দ্রুত অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা পরবর্তী ভিডিওতে প্রথম যে পদ্ধতির অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখে ফেলবো। দেখার আমন্ত্রণ রইল সবাইকে অনেক ধন্যবাদ।